আপনি হয়তো গরুর মাংস খেয়েছেন, আমি গরুর মাংস খেতে পারি। আমি বলে দিয়েছি যে আপনারা চাইলেই পারেন একটা সংবাদ সম্মেলন করতে। ওই সংবাদ সম্মেলনে বলে দেন যে ডক্টর ফয়জুল আপনাদের কেউ না। সেই দিন আগের রাতে কোরবানির টাকা আসলো না, আমি কোরবানি বন্ধ রাখলাম। আমার সন্তান, আমার ওয়াইফ তারা বাইরে থেকেছে, আমি তুরস্কে থেকেছি। লাস্ট আমার পরিবার আমাকে ওয়ার্নিং দিল যে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি আসলে স্ট্রাগল করে এখনো টিকে আছি এখন পর্যন্ত। আমি আমার পরিবারের সম্পূর্ণ বিপরীত একটা মানুষ। আমার পরিবারের কাউকে পাবেন না যারা আমার মতো সিমিলারিটিস, আমার মতো চিন্তা করে, আমার মতো বলে, আমার মতো রাজনীতি করে। কিচ্ছু তাদের সাথে মিল নেই। ফ্রম মাই ফাদার থেকে শুরু করে কারো কাছে মিল পাবেন না। তারা একটা ভিন্ন জগতের চিন্তা করে। হ্যাঁ, তারা অবশ্যই সোসাইটির বিলং করে, তারা সামাজিক স্ট্যাটাস মেনটেন করে, সমাজের জন্য অনেক বড় বড় খেদমত করে, কিন্তু তারা রাজনীতির মধ্যে এতটা ইনভলভ কেউ না। আলহামদুলিল্লাহ সবাই ক্ষেত্রে বলে না বাবা বাংলাদেশের রাজনীতি খুব খারাপ, সবাই বলে, সবাই না, শুধু বলাই না, আমার এমনও গিয়েছে যে আমি এই বলাবলির কারণে কোনোদিন ঈদের রাতে সারা রাত কেঁদেছি। আপনি হয়তো গরুর মাংস খেয়েছেন, আমি গরুর মাংস খেতে পারি। বুঝতে পেরেছি ভাইয়া। 5ই আগস্টের পূর্বে এমনও দিন গিয়েছে যে আমার পরিবার মালয়েশিয়াতে আর আমি তুরস্কে। লাস্ট আমার পরিবার আমাকে ওয়ার্নিং দিল যে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি বলে দিয়েছি যে আপনারা চাইলেই পারেন একটা সংবাদ সম্মেলন করতে। ওই সংবাদ সম্মেলনে বলে দেন যে ডক্টর ফয়জুল আপনাদের কেউ না, যদি আমাকে আপনাদের এতটাই কষ্ট হয়। আমার পরিবার মালয়েশিয়াতে 1 ভাগ গরুর কোরবানি দেওয়ার কথা, বাড়ি থেকে টাকা আসার কথা। সেই দিন আগের রাতে কোরবানির টাকা আসলো না, আমি কোরবানি বন্ধ রাখলাম। আমার সন্তান, আমার ওয়াইফ তারা বাইরে থেকেছে, আমি তুরস্কে থেকেছি। কেউই কোরবানির এক টুকরো গোস্তও খেতে পারিনি। এরকম অনেক জীবনের স্মৃতি আছে, অনেক কিছু আছে যেটা আমার জীবনে ঘটেছে বা এখনো ঘটছে। আমি এমন একটা মানুষ যে কাউকে আমি বলতে পারি না, কেউ আমাকে জানতেও চায় না যে আমি আসলে আমার ভিতরে কি লুকায়িত আছে, আমি কি স্বপ্ন নিয়ে আগাচ্ছি বা আমি কিভাবে বিশ্বকে বা দেশকে দিতে পারি, এটা জানার ইচ্ছাও অনেকের নাই। কিন্তু আমি কখনো বলিও না। আমার চিন্তাটা হচ্ছে যে আমি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমার মহান রবের সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করব, দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আমি কাজ করব। আমার ওয়েটা ভিন্ন, আমার ধরনটা ভিন্ন, কিন্তু আমার খেদমতটা হয়তো অনেকের চাইতে ভিন্ন জায়গায় টাচ করতে পারে। এই থিম নিয়ে আমি কাজ করছি। আমার অনেক ভিতরের কষ্টগুলো এমনকি অনেক কাছের মানুষও জানে না, খুবই কাছের মানুষ জানে না, যারা রেগুলার আমাকে খুব নার্সিং করে বা রাজনৈতিকভাবে অনেক বড় মাপের মানুষ, তাদেরকেও আমি কখনো বলি না। এই জন্য আমি একটা ব্যক্তিত্ব মেনটেন করে চলি। আমি চাই না যে আমার দুঃখগুলো অন্য মানুষরা পাক। আবার আমি এটাও চাই না যে আমি দুঃখ পেয়েছি কোনো স্বার্থের জন্য, কেউ স্বার্থটা ফুল করে দিল আর আমার দুঃখটা চলে গেল, তাও আমি চাই না। তাহলে আমি মনে করবো নিজে নিজে যে তাহলে তো আমার কাজটা সত্যিই নিতান্তই জনতার জন্য হলো না। মানে এই টাইপের মানুষদের কষ্টটা একটু বেশি থাকে। দেখুন, আজকের এই প্রোগ্রাম থেকে আমি আপনাকে ভিন্নভাবে চিনলাম এই জন্য যে একটা মানুষ সহজে ক্যামেরার সামনে চোখ দিয়ে পানি ফেলতে পারে না। তার ভেতরে দেশপ্রেম কতটুকুন থাকতে হয়, কতটুকুন আপনি যে কথাটা বলেছেন যে আল্লাহ প্রেমের গভীরতা আপনার ভেতরে আমি অনুভব করতে পেরেছি। নইলে কুরবানির স্মৃতিগুলো বা পরিবারের স্মৃতিগুলো কতটুকুন প্রেম থাকলে চোখ দিয়ে একটা প্রোগ্রাম এইভাবে পানি ঝরে এতগুলো ক্যামেরার সামনে, মানুষের সামনে, এটার কম্পেয়ার করার মতো ভাষা আমার নেই। তবে আপনার জন্য আমি বলবো আজকের এই অনুষ্ঠান থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রাণ ঢালার শুভেচ্ছা, দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাকুলতা যেন কবুল করে আপনাকে উত্তম যাচা দান করেন। কোন নৈতিকতার জায়গা থেকে আপনাকে এই অনুপ্রেরণাটা যোগায়, এই বিশ্লেষণী শক্তিটা আপনার জাগ্রত হয়? না, আমার মনে হয়েছে যে মানুষ তো প্রত্যেকেই তো আসলে স্রোতের সাথে চলতে পছন্দ করে, কিন্তু স্রোতের বিপরীতে কেউ কথা বলে না। যেমন আমি যখন দেখতাম যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন নিষ্কুলুষ মানুষ, তাকে কোনো একজন এমপি বললেন দাম্ভিকতার সাথে 2.5 লক্ষ বার দর্শন করেছে। বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো খতিব, কোনো মানুষ নেই যে একজন একটু দাঁড়িয়ে খুতবায় হুঙ্কার দিয়ে বলবে না সেটা এটা করে না। আবার দেখলাম শাহবাগে আলেমদেরকে বিনা কারণে শুধু একটা দল করলো, মানুষগুলোকে হুটহাট করে ফাঁসি দিয়ে মেরে ফেললেন। মানে এটা কি বিচার? এটা কি সভ্যতা? এটা কি একটা দেশ হতে পারে? মানে আমি অপরাধী, আমারও বিচার হবে, কিন্তু আসলে আমি অপরাধী কিনা এটা জানার কি অধিকার আমার 53 বছরে বাংলাদেশে নেই? এভাবে করে আপনি একজন মামুনুল হক জেলে গেল, ধরেন 43 বার জামিনের জন্য আবেদন করেও জামিন পাবে না। আর এখানে অনেক নায়ক নায়িকারা অবৈধ সন্তান জন্ম দিচ্ছে,
পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, গ্রেপ্তার তো দূরের কথা, জামিন দিচ্ছে, তাতে আবার ক্ষমাও চাচ্ছে যে আপনার সাথে বেদবি হলো কিনা, আর আলেমদের ব্যাপারে নাই। একই উপায়ে আপনি ধরেন একজন পীর সাহেব নির্বাচন করছে, তার উপরে আক্রমণ করে তার দাঁত থেকে রক্ত বের করে দিচ্ছে। আমি আসলে প্রতিবাদের জায়গাটা আমার কোনো এক জায়গার না। আমি প্রতিবাদটা করতে চাই সমস্ত মজলুমের জন্য। মানে মজলুম মানুষ সে আমার দলের না, কিন্তু সে তো মজলুম। আর আমি ওইটাই বিশ্বাস করি যে শত্রুও বিপদে পড়লে তার পাশে আমাকে নৈতিকতার জায়গা থেকে থাকা উচিত। সেই জায়গা থেকে আমি বেসিক্যালি এই মানুষগুলোর পক্ষে আমি দাঁড়িয়েছি। আমি সাইদি সাহেবের মৃত্যুর সময় ঘুমাতে পারিনি, বিদেশে বসে লাইভ করেছি। চরমনার পীরের আক্রমণের সময় আমি ঘুমাতে পারিনি, আমি উঠে লাইভ করেছি। শত শত টক শো, এবং আমি কোনোদিন এদের থেকে কিছু পেতেও চাই না। মানে তারা আমাকে একটু থ্যাঙ্কস জানাক, এইটা শুনলেও আমার মনে হবে যে আমার কাজটা মনে হয় সুন্দর হলো না। মানে আমি পরিচয় দিতে যাই না। এমনকি ওনারা জিজ্ঞাসা করলে কোনোদিন যদি বলে ভাইয়া আপনার লাইফটা খুব সুন্দর ছিল দেখেছি, আমি মুখটা একটু ভিন্ন দিকে ঘুরিয়ে নেই, এটা একেবারেই নিয়ে যাই। আমি চিন্তা করি যে করেছি হয়েছে, উনি হয়তো ওই কারণে ভালো পারে, দ্যাটস ইট। সর্বোচ্চ ভদ্রতার খাতিরে বলি থ্যাংক ইউ, কিন্তু আমি এটা দিয়ে আমার কোনো নতুনত্ব নেই। তো আমার এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এভাবে একটা দেশ চলতে পারে না। এবং আপনি দেখেন 5ই আগস্টের আগে আমি যে মুডে কথা বলেছি, আজকেও একই মুডেই আমি কথা বলছি। অথচ এখন কিন্তু আমার গোল্ডেন টাইম। আমি একটা মেম্বার অফ পার্লামেন্ট পদপ্রার্থী। আমি চাইলেই একটা দলের গলাবাজি করতে কথা বলতে চাইলে আমি নিশ্চিত নমিনেশন, নিশ্চিত ভালো কিছু, নিশ্চিত অনেক কিছু, নিশ্চিত বহু মানুষ আমার কাছে আসবে। কিন্তু আমি এই সব কিছুর পরেও, এবং এটাও অনেকের আবার আমার আপন লোকজনদের কষ্টের কারণ, যে এত বছর কষ্টে ছিলা, এখনো কষ্টের জীবনই বেছে নিচ্ছ। আমার কাছে মনে হচ্ছে যে বিগত দিনে যা বলেছি সেইটার সত্যতাকে নিশ্চিত করতে হলে আজও একই পথেই কথা বলতে হবে। অবশ্যই বাংলাদেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আমি বাংলাদেশের রাজনীতির জগতে সর্বোচ্চ জায়গা মুন টাচ করতে চাই, কিন্তু সেটা আমি সুশৃঙ্খলতার পদ্ধতির মধ্য থেকে, মানে আমি মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে চাই, বাস্তবতাকে মেনে নিয়ে আগাতে চাই। আমি আজকে বললাম আর কালকে একটা কিছু হব না, এটা বাস্তবতা আমাকে এটা নিবে না। কিন্তু আমি আমার যেটা আমার পাওয়ারের মধ্যে আছে, আমার কণ্ঠ আল্লাহ দিয়েছে, বলতে পারবো। আমাকে আল্লাহ যদি শক্তি দেয় আমি প্রতিবাদ করতে পারবো, আমি চাইলে মিছিল করতে পারবো, মিটিং করতে পারবো, টার্গেট ভিত্তিক আগাতে পারবো। আমি অনেক কিছু অর্জনের চাইতেও বড় মনে করি যে আমি দেশের একটি সম্পদ হিসাবে জাতির ক্লান্তি লগ্নে মানুষের জন্য কথা বলতে চাই। এবং সেই মানুষটা হবে আসলে মানুষ, সেখানে কোনো হিন্দু বলে দূরে থাকবে, মুসলমান বলে বুকে আসবে, খ্রিস্টান বলে আরেক জায়গায় রাখবো, এমনটা না। অ্যাজ এ হিউম্যান বিং আমি তার দুর্দিনে পাশে থাকবো, তার পক্ষেই থাকবো এবং দেশের জন্য লড়াই করব। আর আমি বাংলাদেশের পক্ষে, আমি বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে, আমি এদেশের ধর্মীয় মূল্যবোধের পক্ষে। এবং আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। মানে আমি মানুষটা এমন যে এই রাস্তার সামনে একজন নায়িকা শুয়ে থাকবে, আমি চাই নায়িকাও যেমন শুয়ে থাকবে, এই পাশেই আর একজন লোক আজান দিয়ে নামাজ পড়বে। কিন্তু আমি বাংলাদেশের চিত্র যখন দেখি, ওই লোক নামাজ যখন কেউ পড়তে যায় তাকে ট্যাগিং দেওয়া হয়, এটা কি হইলো নাকি, এটা কি নামাজের জায়গা নাকি। আরেকজন যে শুয়ে আছে ওইটা কেউ বলে না, ওইটাকে একটা কালচার বানিয়ে ফেলেছেন। এই কালচারটা ভাঙতে চাই। আমি চাই ল্যাংটা মানুষ যেখানে থাকবে সেখানে একজন যুব্বওয়ালাও থাকবে, কিন্তু ওই যুব্বওয়ালাকে কেউ কটূক্তি করবে না। এটাই আমার পার্থক্য। উদারতার জায়গাটায় আমরা অনেককে, যারা প্রগতির কথা বলে তাদেরকে দেখি শুধু তারটাকেই সে প্রমোট করে, ওইটা করতে গিয়ে আমাকে ভিকটিম করে। ইসলামকে, ধর্মকে, রিলিজিয়াস পার্টিগুলোকে তারা কোণঠাসা করতে চায়। কিন্তু আপনাকে আজকে বলি, এই পৃথিবীর মধ্যে সম্ভবত বাংলাদেশই ঢাকা শহরে সবচেয়ে বেশি মসজিদের নগরী বলা হয়। বাংলাদেশে মাদ্রাসা জগতেও সবচেয়ে বেশি মাদ্রাসা। আজ পর্যন্ত শুনেছেন কোন মাদ্রাসার আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক দলের নেতারা সিনেমা হল পিটিয়ে ভেঙেছে? কোন জায়গায় দেখেছেন কোন সিনেমার একটা শুটিং চলতেছে কেউ আক্রমণ করেছে? কোথাও পাবেন না। আননেসেসারিলি যদি কোনো দুষ্ট চক্রের কেউ করে থাকে, ইট ইজ ভেরি ডিফারেন্ট ওয়ে, বাট আমি জানা মতে কেউ করে নাই, আমাদের পিপলরা করে নাই। তো এই যে করে নাই, তার মানে সহনশীলতা দেখেন। মসজিদে কিন্তু সে কোরআনের বয়ান দিতে গিয়ে তাকে হালাল হারাম বলতে হচ্ছে, এট দ্য সেম টাইম প্র্যাকটিসিং লাইফে কিন্তু সে এটার প্রতিবাদটা করতে গিয়ে কারো উপরে আক্রমণ করে না। তার মানে এখানেই প্রমাণ হয় যে আমরা সহনশীল, ধর্মীয় পিপলরা কখনোই অ্যাগ্রেসিভ না, কারো উপরে আক্রমণ করে না। কিন্তু আপনি দেখবেন টেলিভিশনে, মিডিয়ায়, রাস্তাঘাটে হাঁটলে সবাই মিলে যেন আপনার শত্রু। এই যে একটা মানসিকতা তৈরি করা হয়, এটা রং মেসেজ। আপনি দাওয়াতের এক ধরনের মানুষ হয়তো এক প্রসেসে দেয়, কিন্তু এর মানে এই না সে আপনার উপরে জুলুমবাজ না। এই দেশটা ওই জায়গাটাতেই আমার যুদ্ধ। ওই যে আপনি বললেন যুদ্ধ করছি, হ্যাঁ আসলেই যুদ্ধ করছি। এই যুদ্ধটা হচ্ছে আমি এই কালচারাল জায়গাটাকে ভেঙে চুরে চুরমার করে দিতে চাই। আমার চুরমারটা হবে এরকম, একই রেস্টুরেন্টে স্কার্ফ ছাড়া এক মহিলা খাচ্ছে, ওই রেস্টুরেন্টেই একজন পাগড়িওয়ালা বসে বসে তার মতো করে দুরূহ শরীফ পড়বে আর খাবে, তাতে কেউ বিরক্ত বোধ করবে না। এমন বাংলাদেশটাই আমার দেখা। বাংলাদেশে তো প্রায় 7 বছর আসতে পারিনি। আপনি যদি জানেন, আমার বিরুদ্ধে একবার আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে কম্বোডিয়াতে। 4 জন লোক আমাকে ফুল অলরেডি ধরে ফেলেছিল প্রায়। তো সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমি সিঙ্গাপুরে প্রায়
30 আওয়ার্স আমি ইমিগ্রেশনে বন্দী ছিলাম। আমাকে তারা ঢুকতেই দেয় নাই, বরং তারা চেয়েছে বাংলাদেশে পুশব্যাক করবে। খোদার মহিমায় আমি বাংলাদেশে আসি, মালয়েশিয়াতে সামহাও ওদের নিয়ম অনুযায়ী যে দেশ থেকে ফ্লাই করে ওখানে আসতে হয়। তো ওই কারণে ওখানে এসেছি, ওখানে আবার আমি ইমিগ্রেশন ফেস না করে আরেক দেশে চলে গিয়েছি, বিদায় রক্ষা পেয়েছি সেইবারও। এভাবে করে আমি মালয়েশিয়া থেকেও আমাকে 20 ঘন্টা একবার এয়ারপোর্টে আটকা ছিলাম। তো যুদ্ধের মধ্যে জীবন যাচ্ছে, প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাইনি। আমার একটা প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানটার উপরে টর্চার হয়েছে, পরিবার, মানে এটা আসলে বললে আর একটা 2-3 এপিসোড আপনার সাথে এরকম টকশো করতে হবে, আলোচনা করতে হবে, জীবনের গল্প বলতে হবে। বাংলাদেশে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা না, বাংলাদেশে কোথাও আমার কিছুই নাই, একেবারে জিরো হ্যান্ডে এসেছি, আজও জিরো। এবং এই জিরো অবস্থায় কতদিন থাকতে হবে আমি জানি না, বাট আমার বাহিরে একটা ছিল, সেটাও শেখ হাসিনা লাস্ট 3 ইয়ার্স আমাকে খুব পেইন দিয়েছে। আমি এখন আমার একেবারে খুবই শুভাকাঙ্ক্ষী ফ্যামিলির 2-1 মেম্বার কিংবা সামহাউ আমি চলছি। কিন্তু আমি হয়তো ইনশাল্লাহ বাংলাদেশে কোনো কিছু শুরু করব পরিস্থিতি বিবেচনা করে, ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য, যেটা দিয়ে আমার অন্তত রাজনীতি, সমাজনীতি, পরিবার সবকিছু নিয়ে চলতে পারি, এবং আমার পরিবারও এখানে নিয়ে আসার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি যেহেতু কথা বলি, আমি সরকারের কাছেও আহ্বান জানাবো যাতে আমাদের নিরাপত্তা, সার্বিক সকল বিষয়গুলো বিবেচনায় রাখেন, এবং দেশের এই পরিস্থিতিতে আমাদেরকে যাতে দেশবাসীও নজরে রাখেন, আমরা যাতে আপনাদের সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকতে পারি, সেই জায়গাটা তারা স্কোপ তৈরি করে দিবেন, এটাই আমার বিশ্বাস। আর পরিশেষে যুবক তরুণ আমার আজকের এই লাইভটি যারা শুনলেন, আমাদের এই বক্তব্যের উদ্দেশ্য থাকবে একটাই, যে কষ্ট জীবনে আসবে, কিন্তু কষ্টতে আমাদের একটু মানে শক্ত হাতে যদি আপনি নড়বড়ে না হয়ে আপনি যদি ইস্তেকামত ঠিক রাখেন, আপনি যদি একটু শক্ত থাকেন, কষ্ট একদিন চলে যাবে। আর এবং কষ্টের পরেই যত বিখ্যাত মানুষ হয়েছে জীবনে, কেউ সিম্পলি বাসায় ঘুমিয়ে থেকে বিখ্যাত হয়েছে এমন কোনো নজির কারো ক্ষেত্রে নাই। একজন দেখাতে পারবেন না ওয়ার্ল্ডে ফ্রম দ্য বিগিনিং আনটিল টুডে, জন্মের পর থেকে এই পৃথিবীর কেউ নাই, নবী রাসূল থেকে শুরু করে কেউ নেই। শান্তির জীবন হচ্ছে তখনই এই যে আপনি একটু কষ্ট করবেন, 10 বছর পালিয়ে থেকেছেন, জুলুম হয়েছে, জেল জুলুম করেছেন, এরপরের একটা জীবন আসবে, ওটাই আপনার কাছে অনেক মিষ্ট হবে। এই যে আজকের বাংলাদেশে আমি নিজে ড্রাইভ করি, মাঝে মাঝে আমার ড্রাইভারও হয়তো করে, এই যে ঘুরে বেড়াই, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমার কাছে এই নিঃশ্বাসটা তো মনে হয় যেন জান্নাত থেকে একটা বাতাস আমার হৃদয়ে প্রবেশ করতেছে। বিশ্বাস করেন, আমি এত পৃথিবীর অনেক দেশে ঘুরলাম, কিন্তু কোথাও এত আনন্দ পেলাম না, অথচ এই ধুলাবালি যুক্ত বাতাসটাও আমার কাছে এরকম একটা অমীয় স্বাদ গ্রহণ করছি। এর কারণটা কি? ওই 7 বছর যেহেতু শেখ হাসিনার জুলুমে আসতে পারিনি, এখন এটা ভালো লাগছে। তা আমার কাছে অনুরোধ থাকবে, ভয়ের কিছু নেই, আসুন, যে যার জায়গা থেকে কাজ করুন। আর একটা জিনিস বলতে চাই, যে ওই কারো এতটুকু হীনমন্যতার দরকার নেই যে আমি কিছু করতে হলে দল পাল্টাতে হবে, মত পাল্টাতে হবে। না, আপনি যেখানে আছেন সেখান থেকে কিছু করেন। আমি তো একটা জায়গায় আছি, হতে পারে জায়গা তো চেঞ্জ হয়ে যেতে পারে, হবে, কিন্তু সেটাও দেশের স্বার্থে হবে, জনতার স্বার্থে হবে, ধর্মের স্বার্থে হবে। কিন্তু আপনি যেখানে থাকেন সেখানে বসেই প্রতিবাদী হন। আজকে যদি ওইটা হইতো, তাহলে আওয়ামী লীগকে পালিয়ে যেতে হতো না। আওয়ামী লীগের মধ্যে কি 10টা মানুষ যদি এমন তৈরি হতো যারা আওয়ামী লীগ করেই দেশের স্বার্থে প্রতিবাদ করতো, আওয়ামী লীগ করেই ধর্মের পক্ষে থাকতো, তাহলে এই দলটা এত ক্ষতির মধ্যে পড়তো না। অতএব আমার দেশের যারা রাজনীতি করে, বিএনপি করে, হ্যাঁ, বিএনপির লোকদের মধ্যে যদি কেউ এখন প্রতিবাদী না হন, বুঝবেন আপনি আপনার দলটার ক্ষতি করছেন। জামাতের মধ্যে যদি কোনো মানুষ প্রতিবাদী না হন, বুঝবেন আপনি ক্ষতি করছেন। এভাবে সব দলে যার দল, তার দোষটা ওই দলের লোকদের ধরিয়ে দেওয়া উচিত, যেমনটা আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমার যুবক তরুণ ভাইয়েরা বোনেরা বুঝতে সক্ষম হয়েছে।